মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি অন কিলিং আ ট্রি কবিতাটি সম্পূর্ণ বাংলায়। দ্য অন কিলিং আ ট্রি কবিতাটির পোয়েট অর্থাৎ কবি হলেন গিয়ে প্যাটেল, যিনি 1940 সালের 18ই আগস্ট জন্মগ্রহণ করেছিলেন মুম্বাই শহরে। তিনি ছিলেন ইন্ডিয়ান, আর পেশা হিসেবে তিনি ছিলেন বহু প্রতিভাবান, যেমন পোয়েট অর্থাৎ কবি, প্লেরাইট নাট্যকার, পেইন্টার চিত্রকর অ্যান্ড ফিজিশিয়ান এবং ডাক্তারও বটে। এবার আমরা পোয়েমটা সম্পর্কে আলোচনা করছি। তাহলে আমাদের অন কিলিং আ ট্রি এই যে পোয়েমটি অর্থাৎ কবিতাটি, এটা হলো আয়রনিক্যাল পোয়েম অর্থাৎ বিদ্রূপমূলক কবিতা। তারপর এটার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই কবিতাটা ফ্রি ভার্স অর্থাৎ মুক্ত ছন্দে লেখা, মানে এই কবিতার লাইনগুলির মধ্যে কিন্তু কোনো অন্তমিল নেই। আর এটা জেনে রাখা ভালো যে এই কবিতাটা আ প্রসেস অফ কিলিং আ ট্রি, একটা গাছকে হত্যা করার একটা প্রসেস অর্থাৎ পদ্ধতি। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল কবিতাটায় চলে যাচ্ছি। ওখানেই আমি বোঝাবো যে আয়রনিক্যাল পোয়েম কী বা এটার বৈশিষ্ট্য কী, ফ্রি ভার্স কেমন। ওকে, দেখতে থাকো। পোয়েমটির নাম হলো অন কিলিং আ ট্রি, লিখেছেন গিয়ে প্যাটেল। তাহলে অন কিলিং আ ট্রি কথার অর্থ হলো একটি গাছ কাটার বিষয়ে। কবি একটি গাছকে কেমন করে কাটা যায় অথবা সমূলে উপড়ে ফেলা যায় তার পুরোপুরি বর্ণনা তিনি এই কবিতার মধ্যে দিয়ে রেখেছেন। কিন্তু আমাদের মনে প্রশ্ন এটাই যে কবি গাছ কাটার বিষয়ে কেন একটি কবিতা লিখলেন? তিনি তো গাছ রোপণের কবিতা লিখতে পারতেন। অ্যাকচুয়ালি যে গাছ আমাদের প্রাণবায়ু যোগায়, যে গাছ আমাদের খাদ্য যোগায়, যে গাছ আমাদের ছায়া দেয়, যে গাছ পরিবেশকে সবুজ করে রাখে, যে গাছ বৃষ্টি আনে, সেই মহামূল্যবান গাছকে আমরা দিনের পর দিন কেটে চলছি নির্মমভাবে। গাছ কাটার পর ছোট ছোট গাছ তেমন করে লাগাচ্ছি না। এতে কবি খুবই ব্যথিত হয়েছেন। মানব সভ্যতার উপর এর একটা বিশাল ক্ষতিকারক প্রভাব। তাই কবি একদম রেগে গিয়ে ঠাট্টা বা বিদ্রূপ করে এই কবিতাটি লিখেছেন। আর ইংরেজিতে ঠাট্টা আর বিদ্রূপ কথার অর্থ হলো আয়রনি অথবা স্যাটায়ার। এজন্য এই কবিতাটিকে আমরা অবশ্যই আয়রনিক্যাল অথবা স্যাটারিক্যাল কবিতা বলবো। ওকে, চলো শুরু করছি কবিতাটি। ইট টেক্স মাস টাইম টু কিল আ ট্রি। দেখো, ইট হচ্ছে এখানে একটা সূচনাকারী অব্যয়, বা যাকে বলবো ইন্ট্রোডাক্টরি ইট। এটা দিয়ে শুরু হয়েছে লাইনটা। যেহেতু এই লাইনে অন্য কোনো সাবজেক্ট নেই, তাহলে এটার কিন্তু মানে করতে হয় না। ইট বলতে আমরা এখানে এটা বলবো না। তাহলে বোঝা গেল। তাহলে টেক্স মানে নেয় বেশি সময়, মাস টাইম বেশি সময় নেয়। আর টু কিল আ ট্রি, টু কিল মানে হত্যা করতে, আ ট্রি মানে একটি গাছকে। তাহলে একটি গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। তারপরের লাইন, নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। তা বলা হয়েছে আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ মানে হলো ছুরির একটা সামান্য আঘাত, এটা উইল নট ডু ইট। এই উইলের পরে নটটাকে আমরা যদি নিয়ে আসি তাহলে ব্যাকরণগতভাবে এটা ঠিক হবে। তাহলে উইল নট ডু ইট, এটা করতে পারবে না, মানে গাছকে হত্যা করতে পারবে না। তাহলে কবিতার ক্ষেত্রে এটা জেনে রাখা ভালো, গ্রামারটা কিন্তু একটু উল্টো উল্টিও থাকতে পারে। তাহলে কবি বলেছেন মানুষ বা অন্যান্য প্রাণীরা যারা ছুরির সামান্য আঘাতে ভূমিষ্ঠ হয়ে পড়ে বা প্রাণ হারিয়ে ফেলতে পারে, এদের থেকে কিন্তু গাছ একদমই উৎকৃষ্ট। গাছকে সামান্য ছুরির আঘাতে মারাটা অতটা সহজ নয়। এবার কবি কারণ দেখিয়েছেন। ইট মানে এটা, অর্থাৎ গাছ, হ্যাজ গ্রোন মানে বেড়ে উঠেছে, স্লোলি, স্লোলি মানে ধীরে ধীরে।
তাহলে একটা গাছ কিন্তু একদিনে বেড়ে ওঠে না, ওকে বেড়ে উঠতে অনেক সময় লাগে। তাহলে স্লোলি কীভাবে গাছ বেড়ে ওঠে? স্লোলি, ধীরে ধীরে। এবার কি কি শোষণ করে, কি কি খেয়ে কবি কিন্তু পর পর দিয়েছেন। বলেছেন কনজিউমিং দ্য আর্থ। কনজিউমিং মানে শোষণ করে, দ্য আর্থ মানে মাটি। মাটি শোষণ করে, অর্থাৎ মাটির মধ্যে যে নিউট্রিয়েন্ট মানে পুষ্টি রয়েছে সেগুলোকে শোষণ করে। রাইজিং আউট অফ ইট। রাইজিং মানে উঠে এসে, আউট অফ মানে থেকে, ইট মানে এটা। এটা বলতে এখানে মাটি থেকে এটা কিন্তু উঠে আসে। ওকে, মানে মাটি থেকে উত্থিত হয়ে বড় হয়। ফিডিং মানে খেয়ে খেয়ে, আপন ইটস ক্রাস্ট। এই মাটির যে ক্রাস্ট মানে উপরিভাগকে ক্রাস্ট বলা হয়, মাটির উপরিভাগকে। তা এই যে ক্রাস্ট মাটির উপরিভাগ খেয়ে খেয়ে, আর অ্যাবজর্বিং মানে শোষণ করে, ইয়ার্স মানে বছরের পর বছর ধরে। কি কি শোষণ করে? অফ সানলাইট সূর্যের আলো, এয়ার মানে বাতাস, ওয়াটার জল, এগুলো শোষণ করে বছরের পর বছর ধরে, এইসব শোষণ করে। অ্যান্ড এবং আউট অফ ইটস লেপ্রাস হাইট। এর যে লেপ্রাস হাইট মানে কুষ্ঠরোগীর মতো ছাল, কুষ্ঠরোগীর ছাল যেমন দাগওয়ালা এবং খসখসে হয়, তেমনি গাছের চামড়াকেও কিন্তু ওই সেই কুষ্ঠরোগীদের চামড়ার সাথে তুলনা করা হয়েছে। তো এই যে গাছের ছালকেও কিন্তু দাগযুক্ত এবং খসখসে দেখায়, যেটা মার্কড অ্যান্ড রাফ। ওকে, তা যাই হোক, সেই কুষ্ঠরোগীর মতো ছাল থেকে স্প্রাউটিং মানে বিকশিত করে, লিভস মানে পাতা। তাহলে এই লাইনটা দেখো, অনেক বড় লাইন। তাহলে একটা গাছ বেড়ে উঠেছে, ধীরে ধীরে বেড়ে উঠেছে, সে মাটি শোষণ করেছে, মাটি ভেদ করে উপরে উঠেছে, মাটির উপরিভাগ অর্থাৎ ক্রাস্ট, ওখান থেকে সে তার নিউট্রিয়েন্ট মানে পুষ্টি সংগ্রহ করেছে, শোষণ করেছে বছরের পর বছর ধরে সূর্যালোক, এয়ার মানে বাতাস, ওয়াটার মানে জল ইত্যাদি। এবং কুষ্ঠরোগীর মতো যে তার গায়ের চামড়া বা ছাল, ওখান থেকে পাতা গজিয়ে গজিয়ে সে বেড়ে উঠেছে। ওকে, আর এই জন্যই একটা গাছকে সামান্য ছুরির আঘাতে হত্যা করা অসম্ভব ব্যাপার। যেহেতু এটা দিনের পর দিন বা অনেক দিন ধরে এই সব জিনিস সংগ্রহ করে করে বেড়ে উঠেছে, তাহলে এটাকে মারতে তো সময় লাগবেই। এটাই যথাযথ। তারপরের স্ট্যাঞ্জায় যাচ্ছি। ফার্স্ট স্ট্যাঞ্জাটা পরে আমরা বুঝতে পারলাম যে গাছ তার জীবন শক্তিতে পরিপূর্ণ এবং একে সহজে হত্যা করা যায় না। তাই কবি বলেছেন দ্বিতীয় স্ট্যাঞ্জায়, সো হ্যাক অ্যান্ড চপ। সো মানে তাই, হ্যাক মানে কোপাও, অ্যান্ড এবং চপ কুচি কুচি করে কাটো। বাট দিস অ্যালোন, কিন্তু দিস অ্যালোন মানে এই এতটুকু আর কি, উডন্ট ডু ইট, এটা করতে পারবে না, অর্থাৎ গাছকে হত্যা করতে পারবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট। নট মানে না, সো মাচ পেইন মানে খুব বেশি ব্যথা, উইল ডু ইট খুব বেশি ব্যথাও পাবে না। তুমি কোপাও বা কুচি কুচি করে কাটো ডালপালা, তাও সে কিন্তু বা গাছ কিন্তু খুব বেশি পেইন অর্থাৎ ব্যথা পাবে না। দ্য ব্লিডিং বার্ক, দ্য ব্লিডিং মানে হচ্ছে রক্তাক্ত, বার্ক মানে ছাল। দ্য ব্লিডিং বার্ক মানে রক্তাক্ত ছাল, মানে গাছ কাটলে গাছ থেকে যে আঠালো জিনিস বের হবে পদার্থ, ওগুলোকেই রক্ত বলা হয় গাছের। তাহলে দ্য ব্লিডিং বার্ক, এই রক্তাক্ত ছাল, উইল হিল, উইল হিল মানে সেরে উঠবে, অ্যান্ড এবং ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। ফ্রম মানে থেকে, ক্লোজ টু দ্য গ্রাউন্ড মানে মাটির কাছাকাছি। তাহলে মাটির কাছাকাছি থেকে, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড একদম মাটির কাছাকাছি থেকে, উইল রাইচ, উইল রাইচ মানে উঠবে, কার্লড গ্রিন টুইক্স, কার্লড মানে কোঁকড়ানো, গ্রিন মানে সবুজ, টুইক্স মানে ছোট ছোট ডালপালা।
তাহলে আমরা যদি একদম মাটির নিচে গাছকে কেটে দেই, তাহলে সেখান থেকে, সেই মাটির নিচের কাণ্ড থেকে বা স্টেম মানে কাণ্ড, তো ওখান থেকে এই কার্ল্ট মানে হচ্ছে কোঁকড়ানো, গ্রিন মানে সবুজ, টুইক্স মানে হচ্ছে ডালপালা, ওখান থেকে কিন্তু বেড়ে উঠবে। তো এই যে কার্ল গ্রিন টুইক্সগুলোকে বলা হয় মিনিয়েচার বাউচ। মিনিয়েচার মানে ক্ষুদ্রাকৃতি, বাউস মানে ডালপালা। হয়েছে? হুইচ মানে যেগুলিকে ইফ আনচেকড, যদি নিয়ন্ত্রিত করা না হয়, সেগুলিকে যদি নিয়ন্ত্রিত, অর্থাৎ সেগুলিকে আমরা যদি ভেঙে টেঙ্গে না দিই, সেগুলিকে যদি আমরা না আটকাই, উইল এক্সপ্যান্ড মানে বেড়ে উঠবে বা বিস্তার লাভ করবে, অ্যাগেইন মানে আবার, টু ফর্মার সাইজ আগের সাইজে। মানে গাছের যে আগের আকার ছিল, সেই ছোট ছোট ক্ষুদ্রাকৃতি যে ডালপালা আছে গাছের গোড় থেকে যেগুলো জন্মাবে, সেগুলো কিন্তু আবার বড় হয়ে যাবে। তাহলে এই প্যারা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে যতই আমরা কোপাই বা কুচি কুচি করে কাটি, কিন্তু গাছকে হত্যা করা যাবে না। সে বেশি ব্যথাও পাবে না। রক্তাক্ত ছাল সেরে উঠবে। আর মাটির কাছাকাছি কাণ্ড থেকে কোঁকড়ানো সবুজ সবুজ ডালপালা বেড়ে উঠবে। এই মিনিয়েচার বাউস মানে ক্ষুদ্রাকৃতি যে ডালপালা রয়েছে, যেগুলোকে যদি আমরা আনচেক করি আর কি, অনিয়ন্ত্রিত মানে নিয়ন্ত্রণ না করি, অর্থাৎ কেটে টেটে না দিই, তাহলে এগুলো কিন্তু ফর্মার সাইজ মানে আগের সাইজে বেড়ে উঠবে। আগের যে গাছের সাইজ ছিল ওই সাইজে কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠবে। ওকে, এবার আমরা চলে যাব থার্ড স্ট্যাঞ্জা। এরপর থার্ড স্ট্যাঞ্জায় কবি লিখেছেন শুধুমাত্র একটি ওয়ার্ড দিয়ে একটি লাইন, নো। নো মানে না। এখানে কেন নো লিখেছেন কবি? তাহলে কবি এই নো শব্দের দ্বারা বোঝাতে চেয়েছেন যে এই ছুরির আঘাতে অথবা কুচি কুচি করে কাটো, কোপাও, এরকম করে গাছের মৃত্যু হতে পারে না। তারপরের স্ট্যাঞ্জায় কবি বলেছেন তাহলে কেমন করে গাছকে সমূলে ধ্বংস করতে হবে, এটা বলেছেন, দ্য রুট ইজ টু বি পুলড আউট। দ্য রুট মানে শিকড়টিকে, ইজ টু বি পুলড আউট উপড়ে ফেলা হবে বা উপড়ে ফেলতে হয়, ওই শিকড়টাকে উপড়ে ফেলতে হয়। রুট মানে হচ্ছে শিকড়। আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, আউট অফ মানে থেকে, দ্য অ্যাঙ্করিং আর্থ বলতে আমরা বুঝি গাছের শিকড় মাটিকে কিন্তু আঁকড়ে ধরেছে, তো ওই জন্যে গাছের শিকড়কে আমরা অ্যাঙ্কর বলবো। তা যে মাটিটাকে গাছের শিকড় আঁকড়ে ধরেছে সেটাকেই বলা হয় অ্যাঙ্করিং আর্থ, যেটুক পরিমাণ জমি দখল করেছে শিকড়গুলি। তো ওখান থেকে অ্যাঙ্করিং আর্থ থেকে ওই গাছের শিকড়টাকে টেনে বের করতে হবে, পুলড আউট করতে হবে। এবার দেখো পুলড আউট করার পদ্ধতি, মানে ওখান থেকে বের করে আনার পদ্ধতি কবি কিন্তু একটা বলেছেন, ইট ইজ টু বি রোপড। এটাকে ইজ টু বি রোপড মানে দড়ি দিয়ে বাঁধা হয়। তাহলে এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে। রোপ মানে আমরা জানি দড়ি। টাইট বলতে দেখো শক্ত করে বানটা দিতে হবে, কিন্তু বাঁধন শক্ত করে দিতে হবে, নাহলে ছিঁড়ে যাবে। অ্যান্ড পুলড আউট এবং উপড়ে ফেলতে হবে। পুলড আউট মানে উপড়ে ফেলা। তারপরে কবি আবার বলেছেন স্ন্যাপড আউট মানে ফট করে উপড়ে ফেলতে হবে। স্ন্যাপড আউট মানে বিলম্ব না করে এক নিমেষেই উপড়ে ফেলাকে স্ন্যাপড আউট আমরা বলবো। অথবা পুলড আউট এন্টায়ারলি, অথবা পুলড আউট
মানে এটাকে উপড়ে ফেলতে হবে এন্টায়ারলি, মানে একদম সামগ্রিকভাবে, এন্টায়ারলি, যাতে শিকড় বাকড় আর না এড়োয়, বাকি না থাকে মাটির মধ্যে, বেশ করে যাতে শিকড় টিকড় যা আছে একসাথেই সব কিছু উপড়ে আসে। এবার কবি বলেছেন আউট ফ্রম দ্য আর্থ কেপ। তাহলে এই যে শিকড়টাকে যে সামগ্রিকভাবে মানে গোটা শিকড়টাকে উপড়ে ফেলা হবে, এটা হচ্ছে আর্থ কেপ থেকে। আর্থ কেপ মানে হচ্ছে মানে মাটির, কেপ মানে তো গুহা, গুহা মানে গর্ত, কেপ, তা পৃথিবীর গর্ত আর্থ কেপ বা মাটির গর্ত, গুহা। তা এখানে গাছের শিকড়গুলি আর কি যে জায়গাটাকে দখল করেছিল মাটির মধ্যে, তো ওই গাছটাকে যদি উপড়ে ফেলা হয় তখন ওখানে কিন্তু একটা গর্তর সৃষ্টি হবে, বা হলো, হলো মানে গর্ত সৃষ্টি হবে। তো ওই গর্তটাকেই কিন্তু আর্থ কেপ বলা হয়েছে। তাহলে যে জায়গাটা জুড়ে শিকড়টা রয়েছে, তো ওই পৃথিবীর গুহা আর্থ কেপ, ওখান থেকে কিন্তু তুলে আনতে হবে। ওকে, শিকড়টাকে তুলে আনতে হবে। এবার শিকড়টাকে কবি কিন্তু বর্ণনা করেছেন নানাভাবে। তিনি বলেছেন অ্যান্ট এবং দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড। দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি কথার অর্থ হলো গাছের শক্তি। স্ট্রেংথ মানে শক্তি, অফ দ্য ট্রি মানে গাছের। তাহলে এই যে গাছের শক্তিটা এক্সপোজড, উন্মোচন করা, এই গাছের শক্তিটাকে উন্মোচন করতে হবে। এই যে গাছের শক্তি বলতে গাছের শিকড়টাকেই কিন্তু বোঝানো হয়েছে, রুট। রুট মানে হচ্ছে শিকড়। আবার শিকড়টাকে আরও কি কি বলা হয়েছে দেখে নাও। দ্য সোর্স মানে উৎস, হোয়াইট অ্যান্ড ওয়েট। হোয়াইট মানে এটা দেখতে সাদা সাদা, অ্যান্ড ওয়েট এবং ভেজা ভেজা। বস্তুত এটা মাটিতে থাকে, তা মাটিতে থাকলে কি, মাটির নিচে থাকা মানে একটু ভেজা ভেজা তো হবেই। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে হচ্ছে গাছের যে উৎস, গাছের শিকড়টাই হলো গাছের উৎস, সোর্স, যেখান থেকেই একটা গাছের উৎপত্তি হয় বা সৃষ্টি হয়। শিকড়টাই প্রথমে কিন্তু বেশ করে মজবুত হয়, তারপরে গাছটা উপরের দিকে উঠতে থাকে মোটামুটি, তো এই জন্য সোর্স বলা হয়েছে। তারপরে শিকড়টাকে কবি আরও বর্ণনা করেছেন যে দ্য মোস্ট সেন্সিটিভ। দ্য মোস্ট মানে সবচেয়ে বেশি, সেন্সিটিভ মানে সংবেদনশীল। সংবেদনশীল কথার অর্থ হলো সাড়াপ্রবণ, করলে সহজেই সাড়া পাওয়া যাবে। তারপরে বলা হয়েছে হিডেন। হিডেন মানে হচ্ছে লুক্কায়িত, লুকিয়ে থাকে এমন। ফর ইয়ার্স বছরের পর বছর ধরে, ইনসাইড দ্য আর্থ মাটির মধ্যে। আর্থ মানে এখানে আমরা মাটি বলবো, আর্থ মানে আমরা জানি পৃথিবী। তাহলে মাটির মধ্যে বছরের পর বছর লুক্কায়িত মানে লুকিয়ে থাকে। এটা অনেক দিন, একটা গাছ কিন্তু বড় হতে অনেক সময় লাগে। সেহেতু একটা শিকড় কি মাটির নিচে যতদিন গাছটা বেঁচে থাকবে, যতদিন গাছটাকে উপড়ে ফেলা না হয়, ততদিন শিকড়টা মাটির নিচেই লুকিয়ে থাকবে। শিকড়টা মাটির নিচে ঢাকা থাকে, এজন্যই লুকিয়ে থাকা বলা হয়েছে, হিডেন বলা হয়েছে। ওকে, তাহলে কবি বলেছেন একটা গাছকে যদি হত্যা করতে হয় তার শিকড়টাকেই কিন্তু উপড়ে ফেলতে হবে, ভালো করে দড়ি দিয়ে বেঁধে এটাকে উপড়ে ফেলতে হবে একদম সম্পূর্ণভাবে। আর শিকড়টাকেই কিন্তু গাছের শক্তি বলা হয়েছে, এটাই গাছের উৎস। আর এটা দেখতে মানে হোয়াইট, আর এমনি যদি টাচ করা যায় তাহলে ওয়েট ভেজা ভেজা লাগবে। আর এটাকেই বলা হয়েছে, শিকড়টাকেই বলা হয়েছে মোস্ট সেন্সিটিভ, মানে সবচেয়ে বেশি সংবেদনশীল। আর যেটা ধরো মাটির মধ্যে বছরের পর বছর ধরে লুকিয়ে আছে। তাহলে এই শিকড়টাকে কিন্তু উপড়ে ফেলার কাজ করতে হবে। এবার উপড়ে ফেলেই হবে না, পরে কবি কিন্তু আবার এরপরে কি করতে হবে স্টেপটা বলেছেন। আমরা যে নো দিয়ে একটা লাইন পড়লাম ওটা কিন্তু স্ট্যাঞ্জা 3 ছিল। তারপরে
দ্য রুট থেকে কিন্তু শুরু হয়েছে স্ট্যাঞ্জা 4। এবার আমরা লাস্ট স্ট্যাঞ্জা পড়ছি, অর্থাৎ স্ট্যাঞ্জা নং 5। এই স্ট্যাঞ্জায় কবি বলেছেন, দেন তারপর দ্য ম্যাটার মানে ব্যাপারটা, অফ স্কর্চিং অ্যান্ড চকিং। অফ স্কর্চিং মানে ঝলসে দেওয়ার, অ্যান্ড চকিং মানে শ্বাসরোধ করে দেওয়ার, ইন সান অ্যান্ড এয়ার। সান মানে রোদ এবং এয়ার মানে বাতাস। তাহলে রোদ এবং বাতাসের মধ্যে একে ঝলসে ফেলতে হবে শিকড়টাকে, আর শ্বাসরোধ করে দিতে হবে, অর্থাৎ এর মধ্যে যাতে আর জীবন থাকে না। এরপর কি করতে হবে? ব্রাউনিং। ব্রাউনিং অর্থাৎ বাদামি, যাতে ওই সাদা সাদা সেই শিকড়টা ওটা রোদের মধ্যে বাদামি কালারের হয়ে যায়। তারপরে হচ্ছে হার্ডেনিং। হার্ড মানে শক্ত, তাহলে শক্ত করে তুলতে হবে। হার্ডেনিং শক্ত করে তুলতে হবে, রোদের মধ্যে যাতে একদম গ্যাস গ্যাসে ভাবটা আর থাকে না শিকড়টার, সেই শিকড়টা যাতে একদম শুকিয়ে শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়। তারপরে টুইস্টিং। টুইস্টিং বলতে যাতে দুমড়ে মুচড়ে যায় এরকম করে তুলতে হবে। মানে আগে টাটকা একটা শিকড় যখন তুলি তখন সব কিছু বেশ টাটকা বা সতেজও থাকে, কিন্তু এটাকে রোদে দেওয়ার পর শুকিয়ে যাওয়ার পর কিন্তু বাঁকা টাকা হয়ে যায়, কেমন হয়ে যায়, তা টুইস্টিং করে তুলতে হবে। আর উইদারিং, শুকিয়ে ফেলতে হবে। উইদার মানে শুকানো, তা উইদারিং শুকিয়ে ফেলতে হবে। এই রোদের মধ্যে একদম যাতে বেশ করে শুকায়, যাতে রস কস কিচ্ছু আর থাকে না ওর মধ্যে। তাহলে এই কয়েকটি জিনিস করার পর তারপরে কি করতে হবে? কাজটা তখন কিন্তু সফল হবে। কাজটা বলতে কি কাজ? গাছ কাটার, গাছকে হত্যা করার কাজটা তখনই সফল হবে যখন আমরা এই কয়েকটা পদ্ধতি আমরা অবলম্বন করব। এবং কবি সেই জন্য শেষের লাইনে বলেছেন, অ্যান্ড এবং দেন তখনই বা তারপর, ইট ইজ ডান এটা করা হবে, অর্থাৎ এটা সম্পন্ন হবে, মানে গাছ কাটা বা গাছকে ধ্বংস করাটা সম্পন্ন হবে। তাহলে এই কবিতাটি বিশ্লেষণ করে আমরা দুইটি পার্ট পেলাম, প্রধান অংশ পেলাম। প্রথম অংশে কেমন করে একটি গাছ তার রসদ মাটি থেকে সংগ্রহ করে ধীরে ধীরে বেড়ে ওঠে এবং এর জীবন শক্তি কেমন করে উৎকৃষ্টতর হয়। আর দ্বিতীয় পার্টে আমরা জানলাম এই যে এত শক্তিশালী গাছকে আমরা সমূলে কীভাবে ধ্বংস করব, তো এটাই বর্ণনা করা হয়েছে দ্বিতীয় পার্টে। তাহলে এই কবিতাটি কিন্তু ফ্রি ভার্সে লেখা, লাইনগুলির মধ্যে আমরা অন্তমিল খুঁজে পাচ্ছি না, সেই জন্য এটাকে আমরা বলবো ফ্রি ভার্স অর্থাৎ ছন্দহীন কবিতা। ওকে, থ্যাংকস এভরিবডি ফর ওয়াচিং দ্য ভিডিও and you must subscribe the channel for more updated videos. Okay, thank you so much.